নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অ্যান্টিবায়োটিক শব্দটা ভীষণ আমাদের কাছে আজকের দিনে পরিচিত, কারণ আজকে আমরা ভীষণ স্মার্ট, প্রচণ্ড আধুনিক। তাই আমাদের একটু শরীর খারাপ হলেও আমরা বেশ কয়েকটা অ্যান্টিবায়োটিকের নাম কিন্তু খুব সুন্দরভাবে জেনে গেছি, আর লক্ষণ বুঝি বা না বুঝি আমরা কিন্তু সেগুলো প্রয়োগ করে দিই ওষুধের দোকান থেকে কিনে, সেলফ প্রেসক্রিপশন করে। আচ্ছা, আমরা এই যে নিজেদের মতো প্রেসক্রিপশন করে বাজার থেকে অ্যান্টিবায়োটিক্সগুলো কিনছি, আদৌ কি আমাদের অসুখটা সারছে? সাময়িকভাবে অসুখটা যদিও বা সেরে যায়, তাহলে আগামী দিনে আমার শরীরের মধ্যে কোনো ভয়ঙ্কর অসুখ দানা বাঁধছে না তো? ভেবে দেখেছেন বিষয়টা? ভাববার সময় এসে গেছে। এইভাবে সেলফ প্রেসক্রাইব মেডিসিন বা অ্যান্টিবায়োটিক্স যেগুলি রয়েছে, সেগুলোর ব্যবহার আগামী দিনে কতটা বিপজ্জনক হতে পারে আপনার জন্য, সে বিষয়গুলো নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত ভাইরোলজিস্ট প্রফেসর ডক্টর অমিতাভ নন্দীকে। ডাক্তারবাবু, আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি। কোভিডের সময় হয়তো এতটা কথা হয়নি, কিন্তু পরবর্তীকালে আমরা বিভিন্ন সময় আমরা আলোচনার মধ্যে চেয়েছি এই বিষয়টিকে আনতে। এই যে মানুষ ভীষণ পরিমাণে ওষুধের নাম জেনে গেছে, এবং ওষুধের নাম জেনে গেছে, এটা যেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তার পাশাপাশি কিন্তু লক্ষণ বুঝে বা না বুঝে কয়েকটা লক্ষণ মিলে গেলেই ওই অ্যান্টিবায়োটিকটা বাজার থেকে কিনে নিয়ে এসে নিজের ওপর প্রয়োগ করা, এটা এটা কতটা ঠিক হচ্ছে আজকের দিনে? অ্যান্টিবায়োটিক একটা ওষুধ যেটা কিন্তু আমাদের বেঁচে থাকতে সাহায্য করে আজকের দিনে। এক সময় আমরা প্রচুর মানুষকে হারিয়েছি অ্যান্টিবায়োটিক যখন ছিল না, সেই সময় এই ওষুধটি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কিভাবে না, বিভিন্ন ব্যাকটেরিয়া, যেসব জীবাণু তো অনেক রকমের হয়, ভাইরাস হয়, প্যারাসাইট হয় মানে পরজীবী যাকে বলে, আবার ফাঙ্গাস ছত্রাক যাকে বলে, সেটা দ্বারা অসুখ হয় আমাদের, আবার ব্যাকটেরিয়া এক রকমের। এর বাংলা আমি বলতে পারবো না ব্যাকটেরিয়ার বাংলা কি। তো ব্যাকটেরিয়া একটি এককোষী প্রাণী, যেগুলো আমাদের অসুখ করে, ইনফেকশন হয়, এবং তাকে মারার জন্য যে ওষুধের প্রয়োগ হয় সেই ওষুধগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। নানাবিধ ওষুধ, মানুষের চিকিৎসার মধ্যে তো নানাবিধ ওষুধ আছে। যেমন ধরো, যেরকম এটা একটা ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। ইনফেকশন মানে জীবাণু আমার শরীরে ঢুকছে। তো ইনফেকশাস ডিজিজ এগুলোকে বলা হয়, যেগুলো ইনফেকশনের মাধ্যমে মানে জীবাণুর মাধ্যমে হয়, তাকে আমরা ইনফেকশাস ডিজিজ বলে থাকি। তো ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য ওষুধ আছে যেগুলো নাকি ওই জীবাণুটাকে সরাসরি মেরে ফেলে। আবার এমন অনেক ওষুধ আছে, যেমন ধরো ব্লাড প্রেশারের ওষুধ, যেমন ধরো সুগারের ওষুধ। এরা কি করে? এরা জীবাণুকে মারে না, এরা আমার শরীরের যেসব অঙ্গ ক্ষতি হয়েছে, যেসব অঙ্গ বিকল হয়ে গেছে, তার কাজটা বিগড়ে গেছে, সেই কাজটাকে সঠিক করার জন্য সেই আমার শরীরের ভেতরে অঙ্গটাকে পরিচালনা করে, ঠিক মতো রাস্তায় নিয়ে আসে। কিন্তু অ্যান্টিবায়োটিক এমন একটা ওষুধ যেটা সরাসরি জীবাণুটাকে মারে। এবং জীবাণুটাকে মারে কিভাবে না, তাকে আমরা, ধরুন আপনারা কাউকে মারতে চান, কিভাবে মারবেন? তাকে বিষ দিয়ে মারতে পারেন, তাকে অভুক্ত রেখে দিনের পর দিন খেতে না দিলে সে আস্তে আস্তে মরে যাবে। কখনো তাকে তার চামড়ার ওপরে কিছু একটা দিয়ে দিলেন, অ্যাসিড দিয়ে দিলেন, মরে গেল মানুষ। কিংবা তাকে জল দিলেন না, ডিহাইড্রেশনে সে মারা যেতে পারে। এই যে বিভিন্ন প্রক্রিয়া, ঠিক এই একই প্রক্রিয়া অ্যান্টিবায়োটিক তার জীবাণুর ক্ষেত্রে প্রয়োগ করে, ইস্তেমাল মানে ব্যবহার করে। কিভাবে না, কখনো ধরুন এই যে ব্যাকটেরিয়াতে এককোষী, তার মধ্যে যে জিনটা আছে, যে নিউক্লিয়াসটা আছে, এগুলো তার চারিদিকে একটা কি বলবো, একটা মানে যাকে সাইটোপ্লাজম বলে, মানে কিছু তার শরীর আছে। এই শরীরের বাইরে একটা আস্তরণ আছে, যেটাকে আমরা সেল মেমব্রেন বলে থাকি।
এবং কিছু কিছু ব্যাকটেরিয়া তার বাইরে আর একটা প্রাচীর আছে যেটাকে আমরা সেল ওয়াল বলে থাকি। মানে এই জিনিসগুলো ব্যাকটেরিয়াটা নিজে সেটা তৈরি করছে, কিন্তু কোনো কোনো অ্যান্টিবায়োটিক সেল মেমব্রেনটা তৈরি হতে দেয় না, বা সেল ওয়ালটাকে তৈরি হতে দেয় না, বা সরাসরি তার যে জিন আছে সেটাকে নষ্ট করে দেয়, বা কখনো কখনো তাকে অভুক্ত রাখে। সে যে প্রোটিনটা নিচ্ছে, কার্বোহাইড্রেটটা নিচ্ছে তার শক্তি আহরণ করার জন্য, সেইখানে বাধা হয়ে দাঁড়ায়। তাতে হলো কি, সে অভুক্ত হয়ে, যেটা বললাম আমি, ভুখা থেকে মারা যাচ্ছে মানুষ, তেমনি তাকে অভুক্ত রেখে দিলে সে মারা যেতে পারে। আবার কখনো কখনো সে তার যে জিন দিয়ে যেটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে কি বলে, জন্মাচ্ছে, প্রজনন হচ্ছে, সেই প্রজনন প্রক্রিয়াটাকেও আটকে দেয়, এইভাবে তাকে মারে। তার অর্থ হলো যে এক একটা ব্যাকটেরিয়ার শারীরিক, সে বেঁচে থাকার সময় যা কিছু তার মেটাবলিক কাজকর্ম চলছে সেইখানে সে বাধা হয়ে দাঁড়ায়, এবং এই মেটাবলিক কাজকর্মের জন্য তার জিনের মধ্যে রয়েছে, খবরটা রয়েছে, সে পরিচালনা করে কোন জিনটা তার সেল ওয়ালটাকে সুরক্ষিত রাখবে, কোন জিনটা এটা করবে, কোন জিনটা কার্বোহাইড্রেট সুগারটাকে নিয়ে হজম করবে, কোনটা প্রোটিন তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি। এখন যদি একটা ব্যাকটেরিয়া দেখে যে তার প্রোটিন তৈরি করার ক্ষমতাটা বাধা পাচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের জন্য, যদি সে মরে গেল তো মরে গেল। যদি দেখা যায় যে সঠিক ডোজে না দেওয়া হলো, অল্প হলো, তখন সে করলো কি না, বেঁচে রইল, কিন্তু সে সঙ্গে সঙ্গে জিনটা কি হচ্ছে না, ট্রিগার্ড হয়ে যাচ্ছে, ও একটা খোঁচা খাচ্ছে, খোঁচা খেয়ে সে করলো কি না, আমি একটা অন্য রাস্তা বার করি। যেমন দেখেন না, শহরে একটা যানজট হচ্ছে, তাহলে কি করে রাস্তা চলবে, কি করে গাড়ি যাবে, কি করে, তাই বাইপাস রোড তৈরি হচ্ছে, যেখান দিয়ে শহরের বাইরে দিয়ে একটা বাইপাস বড় রাস্তা তৈরি হলো, সেখান দিয়ে গাড়িগুলো চলে গেল। তো এখানেও তাই, তারা একটা বাইপাস মেকানিজম তৈরি করে ওই একই কাজের জন্য। ধরুন প্রোটিন সিনথেসিসের জন্য প্রোটিনটা তৈরি করবে, তার জন্য যে রাস্তাটা তারা এতদিন ধরে এসেছিল, যেহেতু অ্যান্টিবায়োটিকটা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ওই জিনটা তখন অন্য একটা রাস্তা নতুনভাবে তৈরি করে নেয়। এই যে ঘটনাটা ঘটছে, তার মানে কি হচ্ছে না, সেই রাস্তাটাতে অ্যান্টিবায়োটিকটা কাজ করছে না, তার মানে অ্যান্টিবায়োটিক ফেল করছে। এটাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবারে আপনারা ভেবে দেখুন, ওই ব্যাকটেরিয়াটা ধরুন পেনিসিলিনে মারা যাচ্ছিল, এবারে সেই পেনিসিলিন আর কাজ করছে না, এই কারণ না, সেই জীবাণুটা তার জিনটা পাল্টে ফেলেছে। এখন এই জীবাণুটা যদি সমাজে ছড়িয়ে পড়ে, আরেকজনের মধ্যে যায়, আমরা যখন এই অসুখটাতে পেনিসিলিন দিয়ে ব্যবহার করছি, তাহলে তাকে আমরা পেনিসিলিন ব্যবহার করতে পারবো না, হয় সে মারা যাবে, আর না হয় যদি পেনিসিলিনের পরিবর্তে অন্য কোনো ওষুধ আবিষ্কার হয়, তখন আমরা সেই ওষুধ প্রয়োগ করে তাকে, সেই জীবাণুটাকে আবার মারার চেষ্টা করতে পারি। এইভাবেই অ্যান্টিবায়োটিক, প্রথম অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার হয়েছিল সেটা পেনিসিলিন। তার পরবর্তীকালে আস্তে আস্তে এইভাবেই একটার পর একটা রেজিস্ট্যান্স হওয়ার পরে বিভিন্নভাবে বিভিন্ন সময়তে নানাবিধ অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে চলেছে। কিন্তু একটা কথা বলে রাখা ভালো আপনাদেরকে, অ্যান্টিবায়োটিক কিন্তু চিরস্থায়ী নয়, কোনো অ্যান্টিবায়োটিক চিরস্থায়ী নয়। তার কারণ হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী এই যে ড্রাগ রেজিস্ট্যান্স যেটা বললাম, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা ডেভেলপ করলো, তার মানে সে বিকল্প একটা রাস্তার সন্ধান পেয়ে গেল। তার বেঁচে থাকার পথ হিসেবে, বেঁচে থাকার জন্য এই বিকল্প রাস্তাটা তৈরি করা হচ্ছে যে তার জেনেটিক মিউটেশন হয়ে যাচ্ছে, এবং এই মিউটেশনটা, জেনেটিক জিন পরিবর্তনটা কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম মেনে চলে। ধরো 50 বছরে একটা জিন পরিবর্তন হবে, এটা একেবারে প্রকৃতির নিয়মই আছে, তার একটা স্পিড আছে। আমরা করি কি না, সেটা তো নর্মালি, তার মানে কি, ওই যে রাস্তাটা, ওই যে জিনটাকে অ্যাটাক করার জন্য যে অ্যান্টিবায়োটিকটা আছে, সে 50 বছর কাজ করবে আমাদের সমাজে, পৃথিবীতে। 50 বছর পরে ওটা আর কাজ করবে না, কারণ ততক্ষণে সে তো জিন পাল্টে ফেলবে সে। তাহলে আমাদের অন্তত আমরা জানি এটা 50 বছর। আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি।
50 বছর জানি আমরা, তাহলে আমাদের চেষ্টা করতে হবে অন্তত এই 50 বছর ধরে এই অ্যান্টিবায়োটিকটা যাতে সেই জীবাণুর ওপরে কাজ করে, আমরা সেটা যাতে বজায় রাখতে পারি, সেটাই আমাদের চেষ্টা করা দরকার। তা না হলে মানুষ মারা যাবে। আর তা না হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতি বছর একটা করে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করো। কিন্তু দুঃখের সঙ্গে আপনাদের জানাই, অ্যান্টিবায়োটিক অত সহজে আবিষ্কার হয় না। লক্ষ লক্ষ মলিকুলস খুঁজে 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 তবে একটা ওষুধ বেরোয়, জানবেন। ওষুধ আবিষ্কার ভীষণ কঠিন একটা প্রক্রিয়া। যেমন ভ্যাকসিন তৈরি একটা ভীষণ কঠিন প্রক্রিয়া, এই কারণে যে নামেই একটা কেমিক্যাল, কিন্তু সেটা মানুষের উপযোগী করে তোলার জন্য হয়তো জীবাণুকে সেটা মারতে সক্ষম, হয়তো আমার মধ্যে ইমিউনিটি তৈরি করার জন্য সেই ভ্যাকসিনটার জুড়ি নেই, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া আমরা সেই কেমিক্যালটাকে সহ্য করতে পারছি কি না, এই জিনিসগুলো মাঝে এসে দাঁড়ায় বাধা হয়ে। এবং সেই কারণেই বহু এমন অ্যান্টিবায়োটিক বেরিয়েছে, আবিষ্কার হয়েছিল, যেটা জীবাণু এক একটা জীবাণুর ক্ষেত্রে সাংঘাতিক ভালো কাজ করতে সক্ষম ছিল, কিন্তু মানুষের ব্যবহারের জন্য বাজারে সেটা সেই যাকে বলে না দিনের আলো দেখতে পারেনি সেটা, আর কারণ তার পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য। সেই কারণেই, এবং এগুলো বছর বছর যুগ যুগ ধরে এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আজকেই বললাম কালকেই একটা ওষুধ ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল তা নয় কিন্তু, এবং এটা ভীষণ একটা স্ট্রিনজেন্ট, ভীষণ কড়া পরীক্ষার নিয়মের মধ্যে দিয়ে এগুলো যায়, এইসব কেমিক্যালগুলো, তবে গিয়ে একটা পাস হয়। বিভিন্ন রকমের ক্লিনিক্যাল স্টেজ আছে, এক্সপেরিমেন্ট আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এসব ট্রায়াল আছে। আগে এমনি টেস্ট টিউবে টেস্ট হবে, তারপরে সেগুলো অ্যানিমালের মধ্যে, ছোট ছোট প্রাণীদের মধ্যে টেস্ট হবে, তারপরে সেটা অল্প মুষ্টিমেয় 2-4 জন মানুষের মধ্যে দেওয়া হবে, তারপরে 100 জনের মধ্যে দেওয়া হবে, তারপরে 1000 জনের মধ্যে দেওয়া হবে, তারপরে 10,000 জনের মধ্যে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কারোর ক্ষেত্রে সেটা 1 বছর পর্যন্ত দেখা হবে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, বা লং টার্ম সাইড এফেক্ট যেগুলো 10 বছর, 15 বছর, 20 বছর পরেও সে তার সাইড এফেক্ট বেরোতে পারে, সেগুলো এই এত কিছু বাদ এই রাস্তা অতিক্রম করে তখন যদি সেই মলিকুলটা, সেই অ্যান্টিবায়োটিকটা বা সেই ওষুধটা সব দিক ঠিক ঠিক মতো উতরে যায়, তখন গিয়ে সেটা থেকে ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে দেওয়া হয়, সেটা থেকে ওষুধ তৈরি করে বাজারে আসে। তাও বাজারে দেওয়ার পরেও 20 বছর 30 বছর পর্যন্ত পোস্ট মার্কেটিং সার্ভে করা হয়। তার মানে কি না, ওষুধটা মানুষের মধ্যে বিশাল আকারে কোটি কোটি মানুষ ব্যবহার করে তার কি এফেক্ট হচ্ছে, তার কি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, বা ভালো দিক খারাপ দিক সবই। সুতরাং এই যে জায়গাটা আমি এত সময় নিয়ে আপনাদের বোঝানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওষুধ একটি আমাদের মানে কি বলবো প্রাণদায়ী বস্তু, আমাদের জীবন দেয়, এবং এত কঠিন সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটা বাজারে আসে। কত মানুষ যে এর পেছনে কাজ করে চলেছে, কত লক্ষ কোটি টাকা যে খরচ হচ্ছে আপনাদের কারো ধারণা নেই, এবং সেটা তার অপব্যবহার করে তাকে নষ্ট করে দেওয়ার কোনো অধিকার আমাদের কেউ দেয়নি। কিন্তু এই শুধু এই একটা কথা বলার জন্য আমি এতগুলো কথা বললাম আপনাদেরকে। এবার আসি যে আমাদের সমাজে কিন্তু সেটা অনেক কারণ আছে, আমি মানছি যে আমাদের চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা প্রতিষ্ঠান অপ্রতুল আছে, এখনো আমাদের দেশে অপ্রতুল, বা নানাবিধ কারণের অনেক ফ্যাক্টর আছে, যে কারণে মানে একজন চিকিৎসক আর একজন রোগী এই যে মুখোমুখি হচ্ছেন, এই জায়গাটা আনতে পারা যাচ্ছে না সব সময়। এই কারণেই তো সেখানে মানুষ যে স্বরচিত চিকিৎসা বা সেলফ মেডিকেশন যাকে বলা হয়, সেটা করতে বাধ্য হচ্ছেন। সেই কারণেই তো সেখানে এইসব সুযোগে, এইসব পরিস্থিতির জন্য ওষুধের দোকান যারা পরিচালনা করছেন, যারা বিক্রেতা যারা, তারাও মানুষকে ওষুধ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এর একটা দিক আছে
ডেফিনেটলি একটা দিক আছে। একটা গরিব মানুষ, সে ডাক্তারকে ফিস দিয়ে দেখাতে পারছে না, বা সে একটা হাসপাতালে লাইন দিতে পারছে না। আপনারা জানেন একটা হাসপাতালে গিয়ে দেখাতে গেলে একটা বেড পেতে, একটা টেস্ট করতে কত সময় লাগে সরকারি হাসপাতালে। মানুষ কোথায় যাবে? আমরা তার কি বিকল্প সমাজে ব্যবস্থা করতে পেরেছি বলুন তো? কিচ্ছু করে রাখতে পারিনি আমরা। চিকিৎসা ব্যবস্থা, প্রাইভেটের চিকিৎসা ব্যবস্থা প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে মানুষ যেতে পারছে না। এই যে সামাজিক যে দিকটা রয়েছে, এটা কে দেখবে? এটা একমাত্র সরকার দেখা ছাড়া কোনো উপায় নেই, তারাই দেখবে। কিন্তু আনফর্চুনেটলি এই পরিবেশটা কিন্তু এখনো আরো খারাপ হয়েছে, এবং সেই কারণেই অ্যান্টিবায়োটিক যে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যে তৈরি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তার কারণ হচ্ছে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থার অবনতি। সঠিকভাবে, সঠিক মাপের, সঠিক কোয়ালিটির স্বাস্থ্য পরিষেবা আমরা প্রত্যেকটা মানুষকে দিতে পারছি না, এবং সেই কারণে আমরা আইডিয়াল জিনিসটা বলতে পারি না। এটা ঠিক আছে, আইডিয়াল যে কোনো ওষুধ বিক্রেতা কোনো ক্রেতাকে নিজের খুশি মতো অ্যান্টিবায়োটিক দিতে পারবে না, এটা আইন আছে। কিন্তু সেই আইনটাকে আমি যদি এক্সিকিউট করতে চাই, তাহলে আমাকে সেই কাঠামোটা তো তৈরি করতে হবে। শুধু আইন করে কি হবে? দুঃখের সঙ্গে আমি বলছি, আমাকে যে কেউ যা কিছু বলতে পারেন, আমার কিচ্ছু এসে যায় না। আমাদের দেশে, রাজ্যে, সব জায়গায় প্রচুর আইন, প্রচুর কিছু আইন সমস্ত দিকে আছে, কিন্তু একবারও কি কেউ ভেবেছে সেই আইনগুলো প্রয়োগ করে তার সঠিক ভালো ফলটা যাতে পাওয়া যায়, সেই চেষ্টা কিভাবে করা হয়, কি কি করা উচিত? না, আইনই শুধু করে দেয়, কিন্তু তার প্রয়োগ বিধি সেটা না হলে কি হয়, এই জায়গাটা ভীষণ একটা অন্ধকারময় আচ্ছন্ন হয়ে রয়েছে, যে কারণে এইসব জিনিসগুলো আমাদের সমাজে ঢুকে পড়েছে, যে কারণে মানুষরা সেলফ মেডিকেশন করছে, যে কারণে আমি যেটা বলি ডক্টর সবাই। ডক্টর সবাই হচ্ছে কারা? না, আপনি ডক্টর সবাই, আপনি ডক্টর সবাই, আপনি ডক্টর সবাই, প্রত্যেকেই ডক্টর সবাই। কারণ পাশের বাড়ির কারোর কোনো অসুখ হলে আপনি গিয়ে দুটো ডাক্তারি পরামর্শ দিয়ে আসছেন, বা আপনার কোনো অসুখ হলে আপনার আশপাশের লোকেরা আপনাকে 10টা প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছে। তা আপনারা সবাই ডাক্তার, তাই হচ্ছে সবাই ডাক্তার, তাই ডক্টর সবাই। এই ডক্টর সবাই তৈরি আমরাই করেছি, আমাদের পরিবেশ তৈরি করেছে, আমাদের ব্যবস্থাপনা সিস্টেম ভুল সিস্টেমের জন্য তৈরি হয়েছে। তাহলে কি করা যায়? এটা মানতে হবে আজকে। এটা তো আমি জানি না আমাদের দেশে এই পরিবেশ বা এই সিস্টেম সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে কত সময় লাগবে, তবে আজকের দিনে সেটা নয়, আগামী 10 বছরেও পৌঁছবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী 10 বছরের মধ্যে আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো না যেখানে কোনো ওষুধ বিক্রেতাকে কোনো অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন, উইদাউট লাইসেন্স কোনো ক্রেতাকে দিতে হয়, বা কোনো মানুষ আরেকজন মানুষকে এসে বলে যায় তুমি একটা টেট্রাসাইক্লিন ক্যাপসুল খেয়ে নাও, ডক্সিসাইক্লিন ক্যাপসুল খেয়ে নাও, এটা যাতে বলতে না হয়। এরকম তো আমরা করে উঠতে পারছি না। তাহলে এই পরিবেশে কি করব? তাহলে আপনাদেরকে আমি কি বললাম? অ্যান্টিবায়োটিকের গুরুত্বটা আপনাদেরকে বললাম। আমি একটা দিক বলিনি, আমি সেটা আপনাদের বলবো আমি পরে। দ্বিতীয় দিক কি বললাম না, একটা আমাদের সামাজিক পরিকাঠামো অ্যান্টিবায়োটিককে বাঁচিয়ে রাখতে গেলে মানুষের ব্যবহারোপযোগী করে দীর্ঘদিন ধরে রাখার যদি ব্যবস্থা করতে হয়, তাহলে যে ধরনের সামাজিক পরিকাঠামো আমাদের লাগবে, সেই পরিকাঠামো আমরা এখন তৈরি করতে পারছি না। অথচ প্রতিনিয়ত আমরা দেখছি একটার পর একটা ওষুধ বাজারে আসছে, কদিন পরে সেই ওষুধটা অকেজ হয়ে যাচ্ছে, এবং এমন অনেক রোগী মারা যাচ্ছেন যে মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স। আলটিমেটলি আপনারা নিশ্চয়ই জানেন, দর্শকরা আপনারা যারা দেখছেন আমাকে, আপনাদের প্রত্যেকের কিছু না কিছু এক্সপিরিয়েন্স, ইভেন পারিবারিক এক্সপিরিয়েন্স থাকবে যে কোনো অ্যান্টিবায়োটিকই শেষমেশ কাজ করলো না। কেন কাজ করলো না? কারণ সেই ব্যাকটেরিয়া এক এবং একের অধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তার জিনকে পরিবর্তন করে রেজিস্ট্যান্স তৈরি করতে সক্ষম হয়েছে, এবং সেটা সক্ষম হয়েছে আমাদেরই কারণে।
এবারে আপনাদের বলি যে ড্রাগ রেজিস্ট্যান্সটা কি করে হয়, এর বিপদটা কোথায়, সেটা শুনলে তবে আপনারা বুঝবেন যে অ্যান্টিবায়োটিকটা আমরা কেন অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি। আগেই বলেছি যে অ্যান্টিবায়োটিক একটি প্রাণদায়ী বস্তু, জীবন মানুষকে বাঁচায়, অসুখ থেকে বাঁচায়। এই অ্যান্টিবায়োটিকটা যেটা বললাম জিন মিউটেশন হয়ে যায়, জিন পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তনের একটা মূল কারণ হচ্ছে যে সঠিক অ্যান্টিবায়োটিকটা আমরা বার না করে, ধরুন আপনারা ইউরিন কালচার করা হয়, নাম শুনেছেন, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করা হয়, সেটা শুনেছেন আপনারা। এটা কি করা হয়? এটা করা হয় কি, আমার পেচ্ছাপে যদি একটা ইনফেকশন হয়ে থাকে সেটা কি জীবাণু আছে সেটাকে খুঁজে বার করা, এবং সেই জীবাণু কোন কোন অ্যান্টিবায়োটিকে কাজ হবে সেটা দেখে নেওয়া। এবং আগেকার দিনে, এখন অবশ্য মাত্রা পাল্টেছে, আগেকার দিনে আমরা বলতাম যে সেন্সিটিভ মানে পুরোপুরি মাত্রায় সেন্সিটিভ, অর্থাৎ কাজ হবে সেই অ্যান্টিবায়োটিকে। দ্বিতীয় হচ্ছে যে ইন্টারমিডিয়েট সেন্সিটিভ মানে মাঝামাঝি, পুরোপুরি হয়তো মরবে না এই অ্যান্টিবায়োটিকটা, কিছুটা মরবে। আবার হচ্ছে রেজিস্ট্যান্স মানে কোনো কাজই হবে না। তবে এর মধ্যেও আবার আমি যদিও বলি সেন্সিটিভ, ধরুন 5টা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আছে, মানে 5 রকমের অ্যান্টিবায়োটিকে সেই জীবাণুটাকে মারা যাবে, কিন্তু তারও আবার তারতম্য আছে। কোনোটা এতটুকু প্রয়োজন আছে, কোনোটা এতটা দিতে হবে, কোনোটা এতটা দিলে তবে মারবে। এবার এইখানেই হচ্ছে প্রশ্ন যে যত বেশি ওষুধের মাত্রা প্রয়োগ করতে লাগবে মানে হচ্ছে সে আলটিমেটলি অতি সহজে তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। কারণ এইটুকু জায়গায় এতটা কেন লাগছে না, সেই ব্যাকটেরিয়াটা সে ওইটুকুটা হজম করে ফেলছে, আরো বেশি দিয়ে দিয়ে মারা হচ্ছে তাকে। যেমন আপনি কাউকে খুন করতে চান, এমনি একটা চড় মারলে সে কি মারবে? মরবে? 2-4টে চড় মারলেন, কিল মারলেন, মারতে 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 গণপ্রহার হয়, আস্তে 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 মরে। ঠিক তেমনি অ্যান্টিবায়োটিকও একটুতে কিছু হয় না, কিন্তু যেটাতে একটুতেই মরে যায় তার মানে সেই অ্যান্টিবায়োটিকটার সম্মুখীন ওই ব্যাকটেরিয়াটা তার জীবনে হয়নি, টোটালি আনএক্সপিরিয়েন্সে, আনএক্সপোজ ছিল এতদিন। সেই কারণে হঠাৎ করে একটা অ্যান্টিবায়োটিক এসে গেলে, ওষুধ এসে গেলে সে দিশেহারা হয়ে সে মারা যায়। এবং এইটা যত দিন যায় এই জীবাণুগুলো কি হয়, যেটা বললাম আপনাদেরকে, আমি আগেই বলেছি যে প্রাকৃতিক নিয়মে জিনের পরিবর্তন ঘটবেই। প্রাকৃতিক নিয়মেই যে কোনো ওষুধের বিরুদ্ধে একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করবে একটা বিশেষ সময়ের পরে। আমরা করি কি, যে ভুলটা কোথায় হয়, এই যে বললাম 5টা অ্যান্টিবায়োটিকের মধ্যে কোনোটা এতটা লাগবে, কোনোটা এতটা লাগবে, কোনোটা এইটুকু লাগবে, ওইখানে ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। আমার যেটাতে এইটুকু লাগবে সেইটা ব্যবহার করব আমি প্রথমে। এবারে দেখা যাক, একটা ওই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে গিয়ে দেখা যাচ্ছে যে রুগীটার কিডনিটা খারাপ আছে, এই অ্যান্টিবায়োটিকটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিডনিতে, আমরা দিতে পারবো না, তাহলে এটা ব্যবহার করতে পারবো না। অথচ দেখা যাচ্ছে যেটা এতটা লাগবে সেটা কিডনিতে কোনো ক্ষতি করবে না, তাহলে সেটা দেবো। কিন্তু এটা আমাদের মাথার মধ্যে বরাবরই থাকবে যে ওই অ্যান্টিবায়োটিকটা দিয়ে আর ছোট অ্যান্টিবায়োটিকটা মানে নতুন অ্যান্টিবায়োটিকটা দিলে যতটা কাজ আশা করব ততটা আমরা পাবো না। এই যে জায়গাটা, তার মানে কি না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে, আমি বোঝাতে পারছি কিনা আপনাদেরকে জানি না, আমি বোঝাতে পারছি কি, যে ধীরে 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 হয় কি, যত দিন যায় একটা অস্ত্র তার ধারটা হারিয়ে ফেলে। এইখানে সেই অস্ত্রের ধারটা কি করে বজায় রাখা যায় সেইটা আমাদের চেষ্টা করতে হবে। তার মানে এই অস্ত্রটাকে বেশি দেখাতে নেই শত্রুকে, আমি ওইটা বিশেষ না দরকার হলে সেই অস্ত্র আমি বার করব না, তারপরে আবার লুকিয়ে রাখলাম, এখন আর ব্যবহার করব না, ছোট অস্ত্র দিয়ে মারবো আমি তাকে। এই যে পলিসিটা, এই পলিসিটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক পলিসি। কোথায় কোন অ্যান্টিবায়োটিকটা কোন মাত্রায় ব্যবহার করা হবে, আমাদের কেন সারা পৃথিবীর প্রতিটা দেশে তাদের একটা অ্যান্টিবায়োটিক পলিসি থাকে, আমাদেরও আছে। এবং ডাক্তারবাবুরা বিশদভাবে ওয়াকিবহাল যে কোন অ্যান্টিবায়োটিক কখন কোথায় কি পরিবেশে কি পরিস্থিতিতে ব্যবহার করা হবে, কোনটা করা হবে না, এসব আছে, আমাদের গাইডলাইন আছে, সেগুলো মেনেই করা হয়। এই যে এত জটিলতা যেখানে, সেখানে সাধারণ মানুষের রোলটা কোথায় বলুন তো, আপনারা বলুন, এখানে আপনাদের কোনো এর মধ্যে নাক গলানোর কোনো জায়গা আছে, ক্ষমতা আছে আপনাদের, বলুন তো? অথচ নাক গলিয়ে ফেলছেন।
আগেই বলেছি যে পুরোটা দোষ আপনাদের নয়, পরিবেশ পরিকাঠামো আপনাদের বাধ্য করছে। আজকে আমি আপনাদেরটা বলছি আপনাদের সচেতন করার জন্য, আপনাদের এই বার্তাটা দেওয়ার জন্য যে সবকিছু মেনে, পরিবেশ পরিকাঠামো খারাপ অপ্রতুল সবকিছু মেনে তার মধ্যেই চেষ্টা করবেন নিজে নিজে নিজের চিকিৎসা না করে ডাক্তারের কাছে যান। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হলে, ব্যবহার করতে হলে আমরা যেটা করি, এই পলিসিটা আপনি জেনে নিন। আগে আমাকে চিহ্নিত করতে হবে যে সেই মানুষটা যে অসুখটা হয়েছে সেটা একটা ব্যাকটেরিয়ার দ্বারা হয়েছে। তারপরে কি চিহ্নিত করতে হবে কোন ব্যাকটেরিয়া, তারপরে কি না সেটা কোন অ্যান্টিবায়োটিক মারা যাবে, এবারে তারপরে কি না এই অ্যান্টিবায়োটিক যে আছে তার মধ্যে কোনটা সঠিক, এবং তারপরেও যেটা আছে সেটা হচ্ছে ওই অতগুলো অ্যান্টিবায়োটিক যেটা আমি সঠিক বলে মনে করছি এই মানুষের শরীর তাকে গ্রহণ করতে পারবে তো। তার যদি লিভারটা খারাপ থাকে, কিডনিটা খারাপ থাকে, তাহলে সেটা দেওয়া নাও যেতে পারে। এই এত কিছু করে তবে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং এটাই নিয়ম। তাহলে বুঝতেই পাচ্ছেন, দুম করে দোকানে গিয়ে দুটো অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলেন, একটু গলা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, দুটো অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলেন। কোভিডের সময় কি করা হয়েছে, আমি তো বারবার বলেছি অ্যাজিথ্রোমাইসিনের কোভিডের ক্ষেত্রে কোনো রোলই নেই। আমি কোনো কোভিড রুগীকে, অত রুগী চিকিৎসা করা হয়েছে, একটাকেও অ্যাজিথ্রোমাইসিন দিইনি। কেন দেবো? অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটা ব্যাকটেরিয়াকে মারার ওষুধ, অথচ তাকে ভাইরাস মারার জন্য ব্যবহার করা হলো। এই জায়গাটা থেকে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে ডাক্তারবাবু। আমরা তো সবসময় বুঝতে পারি না যে আমার যদি জ্বর হয় বা আমার সর্দি কাশি বা গলা ব্যথা কি কারণে হচ্ছে, আমরা চিহ্নিত করতে পারছি না যে সেটা ভাইরাসের জন্য হচ্ছে না ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে। কিন্তু আমরা যেহেতু উপসর্গগুলো অনেকটা একরকম, তাই জন্য আমরা বাজারে থেকে যে অ্যান্টিবায়োটিক পাওয়া গেল সেটা আমরা কিনে খেলাম। এর ক্ষতির দিকটা কি? অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না, প্রথম কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক আছে আমি আগেই বলেছি প্যারাসিটামল একটা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, সর্দি কাশি যে যদি হয় কখনো জ্বর হলো তাহলে আপনি জ্বরের ওষুধ খান, ডাক্তার দেখান। যদি ডাক্তার না দেখান 3-4 দিন ওয়েট করুন। যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে সে এমনিই সেরে যাবে। যদি না হয়, যদি জ্বর উত্তরোত্তর বাড়তে থাকে তখন তো আপনি ডাক্তার দেখাতে বাধ্য। সে ডাক্তারবাবুকে ডিসাইড করতে দিন যে আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কিনা, থাকলে কি অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। যেটা ঘটনাটা ঘটে, এই যে বললাম, এখানে হয় কি না, যখন আপনি তো ডোজটা জানেন না, দর্শকরা ওষুধের অ্যান্টিবায়োটিকের ডোজ জানে না, এবং দুঃখের সঙ্গে বলছি যে ওষুধ বিক্রেতা যারা, তারাও এর চিকিৎসা সঠিক করেন না। তারা 2 কি 4টে ক্যাপসুল দিয়ে দিলেন, ধরিয়ে দিলেন, এবং সে হয়তো একটা ভাইরাল ইনফেকশনে ভুগছে, তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজনই নেই। কিন্তু শরীরে ব্যাকটেরিয়া প্রচুর রয়েছে, আমাদের মুখ থেকে নাক থেকে শুরু করে পাকস্থলী সব জায়গায় ব্যাকটেরিয়া রয়েছে, চামড়ার উপরে রয়েছে। এই অ্যান্টিবায়োটিকটা যখন আমার শরীরে গেল এবং সেটা তার প্রয়োজন নেই, অল্প মাত্রায় গেল, এই যে অল্প মাত্রায় গেল, তখন সেই ব্যাকটেরিয়াটা সে তার জেনেটিক মিউটেশন করে নিল। এই ব্যাকটেরিয়া তো আপনার মধ্যে সীমিত থাকবে না, আপনার পায়খানা, আপনার পেচ্ছাপ, আপনার নিঃশ্বাসের লালার মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ছে। এবারে আপনার থেকে সমাজের বিভিন্ন মাধ্যমে জল, খাওয়া দাওয়া, বাতাস, মাছি বসলো, এ নিয়ে গেল, সে নিয়ে গেল, নোংরা আবর্জনা সবের মধ্যে সেগুলো বিচরণ করতে লাগলো। সেই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াটা করে সে আর একটা মানুষের কাছে যখন পৌঁছলো, সে কিন্তু যে অসুখটা তখন তার প্রকাশ পাবে, সেই অসুখটা অ্যান্টিবায়োটিকে সারবে না। এইভাবেই এটা ছড়িয়ে পড়ে, স্প্রেড করে। মিউটেশন বা মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স যেগুলো হয়, একটা অ্যান্টিবায়োটিক নয়, এই করতে করতে এখন এমন জীবাণু হয়েছে যেটাকে আমরা এক্সট্রিমলি ডেঞ্জারাস বলে বলছি, যে একটা এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্স বলা হচ্ছে। সমস্ত অ্যান্টিবায়োটিক, কোনো অ্যান্টিবায়োটিক এসে কাজ হচ্ছে না, এমনও জীবাণু হচ্ছে। এবং ভাবুন, একটা সময় আসবে সমাজে যদি এই জীবাণুর প্রত্যেকটা বাড়িতে ঢুকে পড়ে, কাকে বাঁচাবেন? এইখানেই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব, হচ্ছে যে আমাদের যদি অসুখ করলো, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, আমরা সাধারণ মানুষ, আপনারা কি জানেন, জ্বরজারি হলে অ্যান্টিবায়োটিক লাগে, আর বাদবাকি অসুখগুলো তো ধরুন কারণ নিউমোনিয়া হলো, সে
ডাক্তারের কাছে যাবে, ডাক্তার অ্যান্টিবায়োটিক, কারোর বিকলাই ইনফেকশন হলো, পেছাবে, সে ডাক্তার দেবে। কিন্তু সাধারণ মানুষ জ্বরজারি হলে অ্যান্টিবায়োটিক লাগবে, এটা তাদের এটা ধারণা আর কি। না, ধারণাটা ভুল। সর্দি কাশি সাধারণ জ্বরজারি হলে অ্যান্টিবায়োটিক লাগবে, কথাটা ভুল। চিকিৎসার শুরুতে যাকে বলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, মানে উপসর্গ ভিত্তিক চিকিৎসা করতে হবে। অর্থাৎ জ্বর হয়েছে, জ্বরের ওষুধ, নাক দিয়ে জল পড়ছে, তার ওষুধ, হাঁচি হচ্ছে, তার ওষুধ, যদি পেট খারাপ হয়েছে, সেটা পাতলা পায়খানা হচ্ছে, তার ওষুধ দাও। কিন্তু অ্যান্টিবায়োটিক এখানে দেওয়ার কোনো জায়গা নেই। অ্যান্টিবায়োটিক দিতে গেলে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার বলে দেবে যে প্রয়োজন আছে কি না। এইভাবে আমরা অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার, যেটা বলছিলাম যে অল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক, বা ধরুন আপনারা অনেকে, আরে ও ডাক্তাররা ওরকম বলে থাকে, ও দিনে 3 বার করে ওই কড়া কড়া অ্যান্টিবায়োটিক, ওরে বাবারে, ও আমার শ্বশুরের ভাইয়ের, তার মেয়ের, তার নাতির এরকম এরকম হয়েছিল, খবরদার এটা করবে না। ও বলে থাকে, ওরা বলুক গে, ও অ্যালোপ্যাথির ডাক্তাররা বলে থাকে, তুমি এক কাজ কর, তুই 2টো করে দে দিনে, খবরদার 3টে বা 4টে দিবি না, বলে সে ডাঁটের সঙ্গে বলে গেল। স্বাভাবিক, সে একটা বাড়িতে, একটা পরিবারের মধ্যে, সে বেশ তার একটা জায়গা আছে, এইগুলো বলার মতো করে মেনে চলতে বাধ্য সে বাড়ির লোক, সেও 2টো করে নিল। এবার হচ্ছে কি না, এই যে নিল, যে আঘাতটা দিয়ে শত্রুকে আমি মেরে ফেলার জন্য যে আঘাতটা দরকার, মনে আছে সে উত্তম কুমারের একটা ছবি, একটা ডায়লগ বলছে, মশাই আপনাকে যদি 4টে চড় মারার দরকার হয়, সেখানে একটা চড়ে কাজ হবে কি? ঠিক সেই রকম, সেই ব্যাপারটা আমাদের নজর রাখতে হবে। মানুষ এটা কিন্তু করে চলেছে। আমি একটু ভালো হয়ে গেলাম, 7 দিনের একটা কোর্স আমি দেবো। একদমই তাই। আমি এই প্রসঙ্গে আপনার কাছে যাবো, যে অ্যান্টিবায়োটিকের কোর্স, আর 4 দিন খেয়ে বন্ধ করে দিলাম, আর খাবো না, ভালো আছি তো, তাহলে এটার ক্ষতির দিকটা কি? এখানে হয় কি, যারা বায়োলজি পড়ে বা যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে, যারা দর্শক দেখছে, তারা একটা কথা জানে, ন্যাচারাল সিলেকশন বলে একটা কথা আছে, প্রাকৃতিক নিয়মে। ওই যে বললাম না, এটা জেনেটিক মিউটেশন হয় প্রাকৃতিক নিয়মে, তাই তো বেঁচে আছি আমরা। একেবারে প্রাণ যখন সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, তারপর থেকে এতগুলো প্রাণী কত হারিয়ে গেছে, আবার কত নতুন সৃষ্টি হয়েছে বা টিকে আছে। কেন? তারা বিবর্তনের মাধ্যমে টিকে আছে। অনেক হারিয়ে গেছে কারণ তারা টিকে থাকতে পারেনি, যারা পারেনি তারা মরে গেছে। এই পারার এটা কি, গল্পটা কি, কারণটা কি, কেন পেরেছে না, কেন পেরেছে না, তারা নিজেদের খাপ খাইয়ে নিতে, প্রতিটা পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং সেই চেষ্টায় সফল হওয়ার ফলেই তারা আজকে বিবর্তনের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি বছর ধরে সেই প্রাণ বেঁচে আছে আজকে। এই যে খাপ খাইয়ে নেওয়া, মানে এইখানেই হচ্ছে, আমরা খাপ খাইয়ে নেওয়ার পরিবেশটাকে আমরা ভেবে নিই একটা অ্যান্টিবায়োটিকের এনভায়রনমেন্ট, তার মধ্যে ব্যাকটেরিয়া পড়েছে। এই এনভায়রনমেন্ট, অ্যান্টিবায়োটিক এনভায়রনমেন্টের মধ্যে বা পরিবেশের মধ্যে যখন 2টো ব্যাকটেরিয়া, 4টে ব্যাকটেরিয়া পড়লো, তার মধ্যে যে সেই অ্যান্টিবায়োটিককে মানিয়ে নিতে পারলো, সে বেঁচে গেল। এটা একটা ন্যাচারাল প্রসেস। এবং তারপরে হবে কি, যে অ্যান্টিবায়োটিক রইলো, সেও বেঁচে রইল, বাকিগুলো মরে গেল, তার মানে সে সিলেক্টেড হয়ে গেল। এইটাকে ন্যাচারাল সিলেকশন বলা হয়। এইভাবেই এই ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে বিভিন্ন জীবাণু, বিভিন্ন প্রাণ পৃথিবীতে বেঁচে আছে। তো এই জায়গাটাতে কি হয় না, আমরা যখন ধরো 100টা ব্যাকটেরিয়া আছে আমার শরীরে, আমি উদাহরণ দিচ্ছি, এবার আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম, যার ডোজ দিনে 5 গ্রাম করে খেতে হবে। 5 গ্রাম করে খেলে কি হবে, আমাদের একটা হিসেব আছে, জানবেন দর্শকরা, আপনারা জানুন যে এই যে কত মিনিমাম কত ওষুধ দিলে ব্যাকটেরিয়াটা মরবে, বা মিনিমাম কত ওষুধ দিলে ব্যাকটেরিয়াটা অকেজো হয়ে যাবে, সে আর মাল্টিপ্লাই করতে পারবে না। এই যে কনসেন্ট্রেশনটা, এটাকে বলে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। তার আবার ফার্মাকোলজিক্যাল নানা রকম ড্রাগের কত ডোজ দিতে হবে, LD50 মানে লিথাল ডোজ, কতটাতে সে মরবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে। সেই ডোজটা ঠিক করা হয় না, এই ডোজেতে, যেখানে নাকি একটা ওষুধের ডোজে মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, অথচ জীবাণুটা মরবে। জীবাণু 5 গ্রাম আমি ওষুধ দেবো, 5 গ্রাম আজকে দিলাম, সেই 100 জীবাণু হয়ে গেল 80টা।
কালকে ধর 20টা, একদিনে 20টা মরলো, তাহলে আমাকে দিনে যদি 20টা করে মারতে হয়, তাহলে আমায় 5 গ্রাম করে দিলে কদিন লাগবে? 20 দিন লাগবে না, দিনে 20টা করে হলে তাহলে 5 দিন লাগবে। তাহলে 5 দিনে যদি আমার ডোজটা, কোর্সটা হয়, এবারে আমি যদি 5 দিনে না দিয়ে 3 দিনে বন্ধ করে দিলাম, তাহলে কি হবে? আরো 40টা ব্যাকটেরিয়া রয়ে গেল যে অ্যান্টিবায়োটিক ছাড়া। এর মধ্যেই কিন্তু একটা ঘটনা, ওই রেজিস্ট্যান্স ডেভেলপ করতে শুরু হয়ে যায়। এই যে 40টা রইল, তার মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকবে, ধরো 10-15টা ব্যাকটেরিয়া রইল, যে এখনো পর্যন্ত ওই অ্যান্টিবায়োটিকে মারা যাবে দিলে, কিন্তু আর 25টা ওই অ্যান্টিবায়োটিকে মরবে না। সেই জন্য এই যে মানে কি বলে দাবাও যাকে বলে, মানে এই যে চাপটা, 5 দিন ধরে 5 গ্রাম করে আমায় 5 দিন দিতে হবে, এই যে চাপটা, এই চাপটা বজায় রাখতে হবে 5টা দিন ধরে, তবে গিয়ে আমি নির্মূল করতে পারবো। তার মাঝে আমার 3 দিনের পরে সিমটম ভালো হয়ে গেল, জ্বর ভালো হয়ে গেল, কেন না? এটাকে একটা থ্রেশহোল্ড লেভেল বলে। থ্রেশহোল্ড মানে আমার সহ্য শক্তির ক্ষমতা, সীমা। ধরো আমার যে জীবাণুটা আছে, এই জীবাণুটা যেটা বললাম 160টা জীব হলে, আর তার যে বিষটা সে সৃষ্টি করে 60খানা ব্যাকটেরিয়া মিলিত যে বিষ আমার শরীরে জ্বর আনছে, 100টা তো আনবেই। এবার আমি যখন ওষুধ প্রয়োগ করলাম, দিনে 20টা করে মরলে, তাহলে 2 পরে সেটা 60-এর নিচে চলে আসছে, তাহলে তখন আমার সেই সহ্য সীমার লিমিটের নিচে চলে এলো, আমার জ্বর ভালো হয়ে গেল, কিন্তু ব্যাকটেরিয়া আছে। এইটা দেখে আমি যদি অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিই, আমি আরো 60খানা বা 59খানা ব্যাকটেরিয়াকে পুষে রাখলাম শরীরের মধ্যে, এবং তার মধ্যে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আমি নিজেই তৈরি করে ফেলেছি। এইগুলোই আবার অন্যের মধ্যে যাবে, সেখান থেকে ছড়াবে, এই হচ্ছে প্রক্রিয়া। সেই জন্য কখন ওই যে কোর্সটা বলা হবে, আপনি ভালো হয়ে যাবেন, শারীরিক উপসর্গ সব কেটে যাবে, কিন্তু অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে, এই কোর্সে কখনো কম্প্রোমাইজ করবেন না, কখনো নয়। আরেকটা প্রশ্ন রাখতে হবে যে একটা অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার কতদিন পরে আর একটা অ্যান্টিবায়োটিক শুরু করা যায়? না, সেটা কালকেই দেওয়া যেতে পারে। ধরো আজকে অ্যান্টিবায়োটিক একটা প্রয়োজন কি, আজকে এই যে প্রশ্নটা করলে, একটা অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার কতদিন পরে আর একটা দেওয়া যাবে, আর একটা কেন দেবে? আবার যদি অসুখ হয়, নাকি সেই অসুখটা ভালো হচ্ছে না ওই অ্যান্টিবায়োটিকে? দুটো সিচুয়েশন, দুটো। এক হচ্ছে আমার একটা অসুখ হয়েছে, ধরো ফলে একটা নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া হয়েছে, আমার কাশি, আমি এক্সরেতে দেখেছি বড় হয়েছে, এবার আমি অ্যান্টিবায়োটিক শুছি, আমি কদিন, তার উপসর্গ জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ধরো ফর এক্সাম্পল, আর রক্ত পরীক্ষা করে দেখা গেছে এই ডবল কাউন্ট ইত্যাদি এই হয়েছে। এবার আমি যখন ওষুধ দিলাম, ওষুধ দিয়ে আমাকে তাহলে এই প্যারামিটারগুলো দেখতে হবে, এই মাপকাঠিগুলো দেখতে হবে, যে তার জ্বর কমছে কিনা, তার শ্বাসকষ্ট কমেছে কি, কাশি কমেছে কিনা। এটা যদি আশানু না কমে, তখন ভাবতে হবে তাহলে কি কাজ করছে না, তখন অন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে কোর্স শেষ হওয়ার আগেই অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে পরিবর্তন করতে হচ্ছে, অন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেখতে হচ্ছে। আর একটা সিচুয়েশন হচ্ছে, আজকে আমি ভালো হয়ে বাড়ি ফিরে এলাম, আবার 1 মাস পরে আমার বা 15 দিন পরে আবার একটা ইনফেকশন হলো, তখন স্বাভাবিক সেই ইনফেকশন কি হয়েছে তার উপর নির্ভর করে আবার একটা অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিকও হতে পারে, পরবর্তী অন্য অ্যান্টিবায়োটিকও দিতে হতে পারে, তার সঙ্গে কিন্তু আগের কোনো সামঞ্জস্য নেই। বুঝতে পারা গেছে? তো আমরা খুব সুন্দর একটা বিস্তারিত তথ্য পেলাম আপনার কাছে, এবং আশা করি আজকের থেকে যারা দর্শক বন্ধুরা এই অনুষ্ঠান দেখছেন, তারা নিশ্চিত হবেন যে যত্রতত্র যে কোনোভাবে নিজেদের মতো করে ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক কিনে বা মেডিসিন সেটা তারা ব্যবহার করার আগে অন্তত ডাক্তারবাবুর এই কথাগুলো তারা দুবার ভাববেন। আর সেটা আমাদের ভীষণভাবে ভাবা জরুরি, কারণ ডাক্তারবাবু পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় বলেছেন যে মাল্টি রেজিস্ট্যান্ট যে ড্রাগ বা মাল্টি রেজিস্ট্যান্স যে ড্রাগ রেজিস্ট্যান্স সেটা যেভাবে আমাদের ক্ষতি করতে পারে, সেটা ক্ষতির কথা ভেবে, এবং বিভিন্ন প্রজন্মকে যেভাবে সেটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে সেটার কথা ভেবে কিন্তু আমাদের ভীষণভাবে সচেতন হতে হবে। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সকল দর্শক বন্ধুরা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।